মঙ্গলবার 17/2/26 ইংসনের এলএম কোচিং সেন্টারের 13তম ক্লাস। অর্থাৎ এর আগে আমরা 12টা আলোচনা করেছি এবং প্রতি মাসের একটা কোর্স থাকে, সেই হিসেবে আমরা আলোচনার বিষয়বস্তু রেখেছি। আজকে বিষয়বস্তু হচ্ছে অ্যাগ্রিভেশন। অর্থাৎ এর আগে হয়তো আমার ভিডিও দেখেছেন অথবা অনেক সময় আলোচনা করেছি। আজকে 50তম পদ্ধতির অ্যাগ্রিভেশন নিয়ে আমি আজকে ছোট্ট আলোচনা করার চেষ্টা করব। দেখুন, অ্যাগ্রিভেশন নিয়ে শততমে কোনো শেষ নাই, কারণ সেখানে এত বেশি পড়ালেখা লাগে। অ্যাগ্রিভেশন হওয়ার পর কি করবেন, কতদিন অপেক্ষা করবেন, ডোজ কী হবে, মাত্রা কী হবে, কেন হলো, এবং সেগুলি এত সেন্সিটিভনেস এবং এত রিজিড হয়ে আছে, সেগুলি থেকে রক্ষা করার জন্যই এলএম পদ্ধতিটা হেনিম্যান ষষ্ঠ সংস্করণে উল্লেখ করেছেন। দেখুন, অর্গানন যদি আমরা না পড়ি, না জানি এবং সেটা যদি ব্যবহার করতে না পারি, আমাদের দুর্ভাগ্য ছাড়া আমি কিছু বলবো না। আমি ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে এই অর্গানের উপরে পুরাই একটা ক্লাস আমার আছে, 10-12টা ক্লাস মিলেই, অর্থাৎ অর্গানন শেষ করার চেষ্টা করেছি। যেটুকু আমি বুঝেছি, আপনাদের সঙ্গে হয়তো বোঝার পার্থক্য বিভিন্নতা থাকতে পারে, আর বিভিন্নতাই মূল লক্ষ্য এক জায়গায়। আমরা অর্গাননকে জানা, অর্গানন মোতাবেক চিকিৎসা করা, এলএম পদ্ধতিকে পুঙ্খানুপুঙ্খে ব্যবহার করে মানব জাতির মানব কল্যাণে কাজে লাগিয়ে আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি, সেই সুবাদে আপনাদের সঙ্গে আলোচনা। সেই আলোচনার প্রসঙ্গে আজকে এলএম ক্লাসের 13তম ক্লাসে আলোচনা রেখেছি অ্যাগ্রিভেশন। কার অ্যাগ্রিভেশন? অর্থাৎ রুগী যখন দেখবেন, ওষুধ যখন প্রয়োগ করবেন এলএম পদ্ধতিতে, তখনই অ্যাগ্রিভেশনের কথা আসে। তাহলে বোঝা যাচ্ছে এটা শততম পদ্ধতি থেকে আলাদাভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। তাহলে আসি, অ্যাগ্রিভেশন বলতে আমরা কি বুঝি। সেটা এর আগে একটু আলোচনা করেছিলাম। অ্যাগ্রিভেশন বলতে আমরা বুঝি কখন ওষুধ প্রয়োগ করার পরে যদি সেটা বেড়ে যায় এবং তার পরিবর্তে আমাদের কি কি স্টেপ নিতে হবে এবং কিভাবে নিলে আমি 50 দিন প্রয়োগে আমার এই ব্যর্থতা হবে না। দেখুন, আমরা প্রথমেই বলি অ্যাগ্রিভেশন নাই বললেই চলে 50 দিন পদ্ধতিতে, কিন্তু তাহলে কি হবে? তাহলে আপনাকে বুঝতে হবে অ্যাগ্রিভেশনটা কেন হলো, কার জন্য হলো এবং কি ভুলের পরিপ্রেক্ষিতে হলো। দেখুন, এর আগেও আমি বলেছিলাম ওষুধ যদি খাঁটি পান, অ্যাগ্রিভেশনও কমে আসবে। তার কারণ ওষুধগুলো যদি ঠিক মতন মাত্রা এবং ঠিক মতন তৈরি হয়, তাহলে 50তম অ্যাগ্রিভেশন নাই বললেই চলে। যেমন ধরেন, আমি 20 বা 25 বছরে আমার মনে হয় না 10-12টা কেসের অ্যাগ্রিভেশনটা দেখেছি। তাই বলি কি আমাদেরকে জানতে হবে না? জানতে হবে, জেনে রাখা ভালো, কিন্তু প্রয়োগের বেলা মনে রাখবেন সহজে অ্যাগ্রিভেশনটাকে আপনারা না বুঝে প্রয়োগ করবেন না। অর্থাৎ অ্যাগ্রিভেশন হয়ে গেছে, এখন আমি কি করব, হইতেই পারে। সেজন্যই মাত্রা জ্ঞান, সেজন্যই ওষুধের প্রয়োগ, এগুলো অর্গানের মোতাবেক এবং আমার ভিডিওগুলো দেখে চেষ্টা করবেন। তাহলে চলে আসি, তাহলে অ্যাগ্রিভেশনটা বুঝলাম। অর্থাৎ ওষুধ প্রয়োগ করার পরে কারো শরীরে যদি যেই কারণে আমি দিয়েছি সেই কারণের রোগগুলো যদি বেড়ে যায় অথবা অন্য কোনো লক্ষণ যদি প্রকাশ পায়, তাইলে কি হবে আর বাড়লে কি হবে। দেখুন, দুটোর মধ্যে পার্থক্য আছে। যদি আপনি যেই লক্ষণ উপরে ভিত্তি করে ওষুধটা প্রয়োগ করছেন সেই লক্ষণগুলো যদি বেড়ে যায়, তাহলে আপনি মনে করবেন আপনার শুভ। বলে স্যার, বাড়লো, রুগী সিরিয়াস, আপনি আবার শুভ বলতেছেন। এই জন্যই দর্শনটা আপনার দরকার। অর্থাৎ আপনি কি কারণ ওষুধটা প্রয়োগ করছেন, সেই লক্ষণগুলো বাড়লো কি কমলো না, তার শরীরের লক্ষণ দৃষ্টিই আপনি ওষুধটা প্রয়োগ করেছেন। সেই প্রয়োগের ফলাফল যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনার অ্যাগ্রিভেশনে বুঝবেন না। তাহলে চলে আসি, অ্যাগ্রিভেশন এর আগে আলোচনা করছি 2 রকম। একটা হচ্ছে আমি যে ওষুধগুলো দিয়েছি, যে লক্ষণগুলো দিয়েছি সেগুলো বেড়ে যাওয়া, এটাই হলো সুফল। এগুলো যদি বেড়ে যায় তখন বুঝবেন ওষুধ ঠিক আছে। তাইলে এটাকে বলবো আমরা
অ্যাগ্রিভেশন। তাইলে ওই দিন আলোচনা করেছিলাম অ্যাগ্রিভেশন এবং ওষুধতা বৃদ্ধি, অর্থাৎ আমরা রোগ লক্ষণ যদি আমার শরীরের ক্রিয়ার বাইরে নতুন লক্ষণ পেয়ে সেই ওষুধের ফলাফল যদি প্রকাশ করে তাইলে একরকম, আর একরকম হচ্ছে আমি যে প্রয়োগ করেছি সেটাতে অ্যাগ্রিভেশন হলো, সেটা বেড়ে গেল, তাইলে শুভ লক্ষণ। তখনই আমাদের দরকার কি করে সেটা আমি ম্যানেজ করব। তাহলে আপনার সহজ কথা চলে আসছে, অর্থাৎ আমি ওষুধের প্রয়োগ করার পরে আমার ওষুধের অর্থাৎ আমার রোগীর যদি যেই লক্ষণের উপরে ভিত্তি করে আমি দিয়েছি সেই লক্ষণগুলো যদি বৃদ্ধি পায় তাইলেই তাকে আমি বলবো অ্যাগ্রিভেশন, আদারওয়াইজ নট। সেই অ্যাগ্রিভেশন যদি হয় কি করে আমি কন্ট্রোল করব? কার? পঞ্চাশোত্তম পদ্ধতি। কি সুন্দর প্রশ্ন, কি সুন্দর আলোচনা, কি সুন্দর পয়েন্ট। আপনারা এই পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবেন, তাইলেই বুঝতে পারবেন যে আমরা কত সহজভাবে এমন এক জায়গায় এসেছি ওষুধের যেন প্রয়োগে যেন আমাদের কোনো ভুল না হয়। তাহলে আমরা কি করলাম? অ্যাগ্রিভেশনটা বুঝতে পারলাম, এবং সেটা কত নম্বর সূত্র? 246 থেকে 248। আপনারা অর্গনন দেখে নেবেন, যে কোনো অর্গননেই এই লক্ষণগুলো পাবেন। তবে আমি বলি, যেহেতু আমরা 50 পদ্ধতি করি সেহেতু হরিমোহন চৌধুরীর হরিমোহন চৌধুরীর অর্গননের উপরে লেখা বইটি পড়ার চেষ্টা করবেন, তাতে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবং শেষের নোটগুলো আছে। দেখুন, আমি পড়ালেখা করতে পারিনি, আমি এখনো ভাবি যে সময় পাই না, সুযোগে পাই না, যতই পড়ি মনে তো তত নিত্য নতুন ব্যাপার। অর্গনন হাতের কাছে রাখবেন, যে সময় পাবেন পড়ে দেখবেন। হয়তো আপনাদেরকে বলি, হয়তো আপনারা শুনেন কি শুনেন না, কিন্তু আমি নিজেই তো পড়ার সময়ই পাই না, কাজে কর্মে অথবা সারাদিনের যে আমাদের যে জঞ্জালগুলো সেগুলো পরিষ্কার করতে করতেই সময় চলে যাচ্ছে। কিন্তু নতুন তথ্য, নতুন জিনিস, নতুন কিছু দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করব, সেই সময় সুযোগ কম। তারপরও আপনারা ধৈর্য সহকারে শুনেন, সে আশা রেখে আমার এত আশা, এত স্পিড, এত কথা বলতে পারি। আমার ডাক্তারের নিষেধ কথা বলাও, তারপরও আমি যদি প্রিয় ছাত্র পাই অথবা প্রিয় দর্শক পাই অথবা আপনাদের যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, সেজন্য অনেক সময় অতিরিক্ত কথা বলি, কারণ কত সহজে আপনাদেরকে বোঝানো যায়। তাহলে চলে আসি, অ্যাগ্রিভেশনটা বুঝে গেলাম। এখন চলে আসি মাত্রাটা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। চিররোগে 2 মাত্রা, 1 মাত্রা, একদিন পর, সপ্তাহে 2 বার, সপ্তাহে 1 বার, অ্যাবসলিউটলি আপনার ফলাফলের উপর নির্ভর করে। যদি পরীক্ষাই দিলাম না, আমি ফলাফল কেমনে পাবো? সেজন্য আমরা কি বলেছিলাম? সেজন্য বলেছিলাম যে আমি হতে 2 মাত্রা দিই। কি রোগ? যে কোনো চিররোগের ক্ষেত্রে আমি 2 মাত্রা দিয়ে অবজারভেশন করি, অর্থাৎ সকাল বিকাল 2 বেলা করে খাবে। তার একটা কারণও আছে, এইসব কারণগুলো ব্যাখ্যা করতে গেলে লেংদি হয়ে যাবে, আমি আর যাচ্ছি না। আমরা 2 মাত্রা করে প্রয়োগ করি। যদি আপনি দেখেন বেড়ে যাচ্ছে, তখন আপনি স্টেপ কি নেবেন সেগুলি বলে রাখেন। দেখুন, আমি সচরাচর 1 মাসের ওষুধ দিয়ে থাকি। আমি 2টা শক্তির বেশি কখনো একই ওষুধ প্রয়োগ করি না। এটা আমার তথ্য, আমার অভিজ্ঞতা বা আমার দর্শন। তার অর্থে যে আপনি আমার মতন করবেন আমি এমন কথা বলছি না। ধরা না দেওয়ার আপনার ব্যাপার, আপনার টেস্ট করে দেখবেন। যেমন ধরুন সালফার দিনে 2 বার করে দিলাম, 1টা পাওয়ার কি 2টা পাওয়ার, সেই ওষুধের পরে অন্য ওষুধে চলে গেলাম। আমি জানি একটা রোগী আর্সেনিকের আসছে এবং আর্সেনিকের রোগী আসছে, আর্সেনিকে হয়তো তার শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে। কিন্তু শ্বাসকষ্ট ভালো হয়ে গেলে আপনি কি করবেন? কি চিকিৎসা শেষ হয়ে গেল? হয়তো রোগী 2 বোতল 2টা পাওয়ার দিলেন, রোগী আর আসবে না, এবং যতদিন পর্যন্ত না তো আবার শ্বাসকষ্ট হয়। কিন্তু আপনি করবেন কি? আপনি জানেন 2 দিনে সেটা ভালো হয়ে যাবে, যদি সেটা অ্যাকুইট হয়ে যাবে এবং প্রথমবার যদি শ্বাসকষ্ট দেখা দেয়, তাহলে কি দিবেন? আপনার পছন্দ করার লাইফ হিস্ট্রি নিয়েছেন, সেই হিসেবে আপনি ওষুধ প্রয়োগ করবেন, যেন আরেকটা ওষুধ তার কাছাকাছি বা তার পরবর্তী থাকে, তারপর আরেকটা ওষুধ যেন থাকে। অর্থাৎ 3-4টা ওষুধ দিয়ে আমরা 1 মাসের ওষুধ দিতে পারি। অনেকে দিতে পারবেন না, সেটা চন্দ্র কথা, সে নিয়ে আমি আর ভাবতেছি না। তাহলে আমরা বুঝলাম, অর্থাৎ চিররোগের মাত্রা
2 মাত্রার বেশি কখনো হবে না। আর 2 মাত্রা দেওয়ার মতন যোগ্যতা অর্জন করতেই 2, 4, 5 বছর লাগবে। সুতরাং আপনারা 1 মাত্রা দিয়ে শুরু করবেন। আমিও তো 2 মাত্রা দিই, কারণ সেটা হয়তো আমার 20 বছরের দর্শনের অভিজ্ঞতা থেকে এসেছে, সে কারণে আমি হয়তো 2 মাত্রা দিই। কিন্তু আপনি হয়তো পারবেন না। 1 মাত্রা বা একদিন পর পর দিয়ে শুরু করার চেষ্টা করবেন, কারণ গভীর ক্রিয়াশীল ওষুধ অনেক সময় বেড়ে যায়। এই ভয়টা থাকা উচিত। আর এই সালফার ব্যবহার করতে আমার 5 থেকে 10 বছর চলে গেছে। সুতরাং আপনাদের সুবিধাটা কি? আমার থেকে জেনে আপনি প্রয়োগ করার চেষ্টা করবেন। আমি কি বলছি? আমি বলছি অ্যাগ্রিভেশনটা যখন চিররোগের ক্ষেত্রে হয় তখন ডেইলি 1 মাত্রার বেশি দিবেন না, অথবা একদিন পর পর দিবেন। বলে স্যার এটা বুঝবো কি করে কোনটা গভীর ক্রিয়াশীল, কোনটা গভীর ক্রিয়াশীল না, কোনটা মায়াজবিক? এগুলোর জন্য ভিডিওগুলো দেখবেন। আর যেই বই লেখার কথা চিন্তা করছি সেখানে এগুলো ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে। কারণ ভাগ বাটোয়ারা করার কারণটা আসলে খুব কঠিন। আপনারা তো মনে করতে পারেন এর আগে হয়তো আমি ভাগ করতাম, কোনটাতে কোন ভাগে রাখবো হোমিওপ্যাথিকের এখনো কোনো শেষ হয়নি। তারপরও আমরা হয়তো মানুষ যেভাবে চিনি, সাদা কালা বেটে লম্বা ফর্সা, তারপরে মুখের চেহারা, এগুলো মনে রাখার কথা। কিন্তু কে কিভাবে লোকের চেহারা মনে রাখে দেখুন তো। লোক দেখলে চিনতে পারেন, ও তোর নাম তো এটা। তো আপনারা ওষুধগুলো লক্ষণগুলো জেনে ওষুধের নামটা কেন মনে রাখতে পারেন না? মনে রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা ওষুধের চেহারা আছে এবং সেই লক্ষণগুলো মনে রাখলে দেখবেন চেহারাটা আপনার ফুটে উঠবে এবং তখনই আপনার ওষুধটা মনে রাখতে পারবেন। অন্তত 4টা লক্ষণ। আমি যদি কাউকে প্রশ্ন করি, এই যে একটা লোক আপনার কাছে আসে, আপনি কি করে চিনেন? 30 বছর আগে দেখা যায় এই তোর চেহারা একই রকম আছে। আর আমরা যদি ওষুধগুলো পড়ালেখা করে যখন রুগী দেখি তখন কেন চিন্তা করতে পারি না যে না ওই রোগের রুগী এসে, এটা একটু চিন্তা করি। দেখুন চলে আসে আমাদের অ্যাগ্রিভেশনের প্রশ্ন। তাহলে আপনি দিলেন সালফার, অ্যাগ্রিভেশন হয়ে গেল, অথবা নাচ দিলেন, অথবা ইপিকাক দিলেন, অথবা অ্যাকোনাইট দিলেন। যেটাই দেন কেন, যদি সেটা লক্ষণের উপরে ভিত্তি করে বাড়ে তাইলে বুঝবেন আপনার ওষুধ 100% কারেক্ট, অর্থাৎ আপনার দক্ষ ডাক্তার। তাহলে বুঝতে পারেন, তাহলে বুঝে গেলাম অ্যাগ্রিভেশনও ভালো। এখন কন্ট্রোল করবেন কিভাবে? আর রুগীকে তো দিয়েই দিয়েছি, আমি এখান থেকে বসে কি করবেন? সেজন্য রুগীর সঙ্গে কথা বলে যখনই ডোজ মাত্রা ঠিক করবেন তখন আপনাকে ঠিক করতে হবে যে আমি কিভাবে ওষুধগুলো প্রয়োগ করব। যেমন আপনারা আমাদের একত্রিত হয়েছিলাম ইপিকার দেওয়ার ডেইলি 2 বার অথবা 3 বার, তার কারণ এটা অ্যাকুয়েট কেস। আর যেহেতু আমি থাকলেও হয়তো আরো ঘনমাত্রা দেওয়া হতো যদি চোখের সামনে আমার রোগীটা থাকতো, সেটা অন্য কথা। কিন্তু দূর থেকে তো আর আমি কাছাকাছি পাবো না, আমার ফলাফলটা দেখবো না, ফলাফলটা বলবে না। এমন 2 দিন 3 দিন হয়ে যাওয়ার পরও আমার চিন্তা শেষ নাই। কিন্তু এটা যদি আমি কাছে থাকতাম তাহলে হয়তো প্রথম দিনে 3-4 মাত্রা দিয়েই আমি আমার ডোজগুলো ঠিক করে পরবর্তী ওষুধে চলে যেতাম। তাহলে অ্যাগ্রিভেশন হবে, অ্যাগ্রিভেশন হলে আপনি ভালো ডাক্তার। আর যদি এটা অন্য টাইপের হয় তাহলে দুর্ভাগ্য, আপনি ভালো ডাক্তার হতে পারেন নাই। তাহলে অ্যাগ্রিভেশনটা হইতেই পারে, 100তম বা 50তম পদ্ধতিও অ্যাগ্রিভেশন হইতেই পারে। হওয়ার জন্যেই মাত্রাগুলো বললাম। দেখুন সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যখনই অ্যাকুইট কেসের মাত্রা জ্ঞান আপনার অভিজ্ঞতা থাকে, আমি কি বলছি, ডেলি 3 বার 4 বার 5 বারও দিতে পারবেন। আপনার রোগের গভীরতা, রোগের ধরন এবং ক্রিয়া সবকিছু ঠিক করেই মাত্রা জ্ঞানের উপরে চন্দনবাবুর বই আছে, বইটা পড়ার চেষ্টা করবেন। অথবা আমাকে বললো, আমি হয়তো বইগুলো দিতে পারি। যাই হোক, চলে আসে। তাহলে অ্যাগ্রিভেশনটা বুঝলাম। এখন ধরেন আপনি অ্যাকোনাইট দিলেন তার রোগটা সারার জন্য। ওমা, দেখি কি অ্যাকোনাইট দেওয়ার 1 মাত্রা দেওয়ার সঙ্গে সঙ্গে যেই রোগটা তার ছিল সেটা বেড়ে গেল। তাহলে কি বুঝলেন? ওষুধ 100% কারেক্ট। তো সর্বনাশ, এখন তো বেড়ে গেছে রুগী। এখন তো আশেপাশের লোকজন বলতেছে সর্বনাশ, ডাক্তার সাহেব কি ওষুধ দিল, ওষুধ খাইয়া তো রোগী। আপনার তথাস্তু, অর্থাৎ একটু ধৈর্য ধরেন। কি করবেন? বলবেন পরপর 2-3 গ্লাস পানি খান, প্রস্রাবটা করেন।
অর্থাৎ এমনভাবে পানি খাবে যেন প্রস্রাবটা 15-20 মিনিটের ভিতরে হয়ে যায়। কারণ আপনি তো ডোজ দিয়েই ফেলেছেন, এখন সেই ডোজেই প্রথম ডোজে বেড়ে গেল, তাহলে উপায় নেই, আপনাকে পানি খাওয়াতে হবে। এবং কারণ আপনি প্রেজেন্ট আছেন, অথবা রোগী আপনাকে বলছে যে আজকে ওষুধ খাওয়ার পরে আমার সব রোগ যেটা বলছে আপনার কাছে সব বেড়ে গেছে, আপনি আনন্দে থাকেন, কারণ আপনার ওষুধ সঠিক, ঠিক আছে। আর তাহলে আর আপনি বিকেলবেলা ওষুধটা খাইয়েন না, তাহলে অ্যাগ্রেভেশনটা বেড়ে গেলেন অ্যাকোনাইটে। তখন আপনি কি করবেন? তাৎক্ষণিক কমার জন্য তাকে বলবেন 3-4 গ্লাস পানি খান, প্রস্রাবটা করুন। প্রশ্ন আসছে, স্যার এই তথ্য কথা কোথায় পাইলেন? দেখুন, তথ্য কথা অভিজ্ঞতা এবং দর্শন থেকে পাই। কারণ আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলো কিভাবে কাজ করে সেটা যদি আমাকে বলা হয় 2 ঘন্টা বলার পরও শেষ হবে না। যাই হোক, আমি আর যাচ্ছি না। তাহলে অ্যাগ্রিভেশন হইলে অ্যাকোনাইটে কি করব? জল খাওয়াবো, কারণ অ্যাকোনাইট তো 15 মিনিট বা 20 মিনিট পর পর দেওয়া হয়, এবং 20 মিনিট পর পর তার ওষুধই দিতে পারবো না, ডাইলিউশনও করতে পারবো না, এবং রুগী তো যা ওষুধ ছিল এখন মৃত্যু পথযাত্রী, যদি সেটা হইতে, আপনার কোনো ভয় নেই, আপনি তখন নিশ্চিত। আমি আলোচনা বেশি করব না, এই দর্শনটা দিই। আপনি যখন নিশ্চিত এই ওষুধে তার ভালো হবে, কি করলেন? বেড়ে গেল, পানি খেতে বললেন, দেখবেন রুগী ঘুমাই পড়েছে। বলে, স্যার আপনার তো কথা মতো হলো না, রুগী তো ঘুমায় না, আরো বাড়ি গেছে। না, প্রস্রাব করার পরে দেখবেন সে ঘুমাই পড়ছে, অর্থাৎ 100% কারেক্ট। আর যদি না ঘুম আসে, যদি আরেক মাত্রা দরকার হয়, তাহলে তো আপনার হাতে আরো ভালো, কারণ কিছুটা কমি আর কমতেছে না, তখনই বুঝবেন আরেক মাত্রার দরকার। সেটা 15 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, আধা ঘন্টা হতে পারে, সেটা আপনার উপর, দর্শনের উপরে আপনার নির্ভর করবে। রুগী টেস্টিং যখন দেখবেন, এই জন্য বলি রুগী দেখেন, টাকা দেখ না দেখ, খালি বলে যাবেন ভালো হলে আমার পয়সাটা দিয়ে যাবেন। পয়সার দাবি করবেন, পয়সা ছাড়বেন না, পয়সা নেবেন, কারণ পয়সা ছাড়া কোনো ভ্যালুয়ে নেই। আপনার এই পানির মর্ম কেউ বুঝে না, আমিও কত কম বুঝি। নাহলে দেখুন তো আজকের কেসটা চিন্তা করেন, এই পানি পড়া দিয়ে কি সুন্দর কাজ। অন্তত আমি মনে করি 20-30 হাজার টাকা উনি বেঁচে গেছেন। অর্থাৎ আজকে আমাদের ক্লাসে যে নিউমোনিয়া রোগী নিয়ে আলোচনা করলাম, 17 দিন বাচ্চার, সেটার কথা বলছি। চলে আসে, তাহলে অ্যাগ্রেভেশনটা আমরা বুঝতে পারলাম, এবং কি করি কমাবো সেটা বুঝতে পারলাম। অর্থাৎ তরুণ রোগে যদি হয়, তাড়াতাড়ি করে পানি খেয়ে সেটা কমাবার চেষ্টা করব। আর যদি সময় থাকে, তাহলে পরবর্তী ডোজ দেওয়ার আগে গ্লাসে, এখন কাপে মিশাতে পারেন, গ্লাসে মিশাতে পারেন, বড় গ্লাসে মিশাতে পারেন, দ্বিতীয় গ্লাসে মিশাতে পারেন। অ্যাবসলিউটলি নির্ভর করবো আপনার উপরে রোগের কতটুকু বাড়তি কমতে হইল। তাহলে একদম ক্লিয়ার, অ্যাগ্রিভেশন যদি হয়ে থাকে এবং সেটা যদি ওষুধ হয়, অর্থাৎ আমার রোগীর লগে সম্বন্ধ, রোগীর এগুলো লক্ষণ ছিল বেড়ে গেছে, তাইলে আপনার ব্যবস্থা নিতে পারবেন। আর ব্যবস্থা নেওয়ার জন্য ডাইলিউশন পদ্ধতি, অর্থাৎ গ্লাস থেকে 1 গ্লাসে, এরকম বেশি প্রয়োজন হয় না। এলএম পদ্ধতিতে, পঞ্চায়েতের পদ্ধতি কথা আলাদা, সেখানে বহু কিছু বলা আছে। আর আমরা যদি সিরিয়াস রোগী দেখি, আরেকটা প্রসেসের কথা আরেকদিন আলোচনা করেছিলাম, গ্রানে নেওয়া। অর্থাৎ রোগীটা যদি সেন্সিটিভ বা বেড়ে দিতে পারে, এই ধরনের সম্ভাবনা থাকে, বা কোনো একদিন আপনার তো চিকিৎসা করেছেন অন্য কিছু, সেভাবে বেড়ে গেছে, তাইলে আপনি মনে রাখেন তাকে আপনি গ্রানে দেওয়ার চেষ্টা করবেন। তাইলে অ্যাগ্রিভেশনটা বুঝলাম কি কারণে হয়, এবং ক্রনিক ডিজিজ হলে একরকম, অ্যাকুট হলে একরকম। সেখানে আপনাকে বুঝতে হবে কোন সময় কোন মাত্রা দিবেন। যেমন যদি বেড়ে যায় ক্রনিক ডিজিজে, তখন 1 দিন পর পর 1 গ্লাসে পানি মিশিয়ে 1 চামচ দুধ দেওয়ার চেষ্টা করবেন। এগুলো সচরাচর আপনারা খুব, যারা নব্য, নতুন, অথবা পড়ালেখা কম করেন, এত কিছু পড়ালেখা করে আমরা দিতে পারবো না, তাদেরকে বলবো আমি যে কথাগুলো বলছি সেটাই প্রয়োগ করার চেষ্টা করেন। সেটাই আপনাকে ডোজ এবং মাত্রা জ্ঞানের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। অর্থাৎ দর্শন না হওয়া পর্যন্ত আপনার প্রয়োজন হবে না, আপনি জেনে রাখেন। কিন্তু চটচট করে বদলাইয়া চটচট করে করতে গিয়ে ভুলভ্রান্তি করবেন। সেখান থেকে মুক্ত হওয়ার জন্যই বলছি, আমার সিস্টেমে যান, সিস্টেমে যদি যান, যদি দেখেন, তাহলে সেভাবে স্টেপ নেওয়ার চেষ্টা করবেন। কারণ 50তম পদ্ধতি ডোজ এবং মাত্রা শেষ নাই প্রত্যেকটি, আর 100তম পদ্ধতি তো ব্যবহারই করা যায় না, খালি বন্ধ করি হলো,
গ্যাপ দাও, একবার দিয়ে 1 মাস অপেক্ষা করো, 2 মাস অপেক্ষা। আমরা তো, কারণ একটা কথা মনে রাখবেন, আমাদের ওষুধগুলো 50-60 দিনের ওষুধ যতক্ষণ ক্রিয়া করে খুব গভীর থেকে স্বল্প সময়ের জন্য। এই কথাটা মনে রাখার চেষ্টা করুন। বলে স্যার তাহলে আপনি যে বললেন গভীর ক্রিয়াশীল ওষুধগুলো কদিন কাজ করে, দেখুন কদিন কাজ করে কদিন কাজ করে না এই সম্বন্ধে আমাদের কোনো রিসার্চ বা অন্য কিছু নেই। কাজ তো গভীর সেরকম করে, এটা অর্থাৎ মিলিয়ে যায়, অর্থাৎ ক্রিয়াটা গভীর, সময়টা কম। সেটা 2 ঘন্টাও হতে পারে, 3 ঘন্টাও হতে পারে, 1 দিনও হতে পারে, 2 দিনও হতে পারে। এগুলো অবজারভেশনের উপরে নির্ভর করে। যদি দেখেন তার অ্যাগ্রিভেশন আমার ওষুধের আছে, তাহলে আপনি ডেইলি 2 বার বা 1 বার বা 1 দিন পর করে দিতে থাকেন, দেখবেন কি সুন্দর কাজ। তাহলে আজকের এই আলোচনায় অর্থাৎ আমরা কি বুঝলাম, অ্যাগ্রিভেশন হইতেই পারে, হলেই ধরে নেব আই এম সাকসেসফুল ডক্টর, আমি ওষুধ নির্বাচন করতে পেরেছি। এখন অ্যাগ্রিভেশনকে কন্ট্রোল করব। কন্ট্রোল কতভাবে করা যায়? ডাইলিউশন করে করা যায়, ওষুধের মাত্রা কমিয়ে অথবা ঝাঁকি কমিয়ে করা যায়, এবং সেগুলো আবার আমি বললে তো মুশকিল, আপনারা কবেন যে স্যার কইছে। দেখুন আপনাদের তথ্য হচ্ছে আমরা 100 ঝাঁকির ভিতরে একটা পাওয়ারের রাখার চেষ্টা করব, অর্থাৎ কোনো ক্রমেই যেন 100 ঝাঁকির উপরে সেই ওষুধের পাওয়ারটা যেন না যায়, এমনভাবে ঝাঁকির ব্যবস্থা করবেন, এমনভাবে ভাগের ব্যবস্থা করবেন যে ভাগটা যতবারই শিশি থেকে খাক ততবারই ঝাঁকিটা যেন ওই শিশিতে 80, 90, 95 পর্যন্ত যেন যায় স্তব্ধ হয়ে থাকে। কারণ পরবর্তী পাওয়ার বা শক্তিটা সেটা আপনার 100 থেকে শুরু হবে। হ্যাঁ, অনেক সময় বেড়ে যায়, অনেক সময় কমে যায়। আমরা এতগুলো অবজারভেশন করেও সেই লক্ষ্যটা ঠিক রাখতে পারি না। সে পারি না জন্যই আলোচনা। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে একটা পাওয়ার সঙ্গে একটা পাওয়ার 100 ঝাঁকির বেশ কম। এই 100 ঝাঁকির ভিতর দিয়েই আপনি ওষুধের অ্যাগ্রিভেশনটা কন্ট্রোল করার চেষ্টা করবেন। সেগুলি অ্যাবসলিউটলি আপনার উপরে ছেড়ে দিলাম। অর্থাৎ 2 মাত্রা দিতে পারেন, 5 ঝাঁকি কমাতে পারেন, পাতলা করে খেতে পারেন, এবং গ্রানে দিতে পারেন। এই যে কথাগুলো, এগুলো নিজেরা নিজেদের মতন জেনে শুনে প্রয়োগ করার চেষ্টা করবেন। তাহলে আজকের এই অ্যাগ্রিভেশন আমরা আলোচনা করে বুঝতে পারলাম এটারও প্রয়োজনীয়তা আছে জানার, এবং কিভাবে প্রয়োগ করবেন সেটা জানার জন্য আবারও বলছি, চন্দনবাবুর মাত্রা জ্ঞানের উপর একটা বই আছে, সেই বইটা পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনি জানতে পারবেন, অন্যকেও জানাতে পারবেন। আজকের আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।